সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া থেকে আমি সাইফুদ্দিন ইয়াহিয়া আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। পৃথিবীতে আপনি জানেন যে এখন ইরান, আমেরিকা, ইসরায়েল মিলিয়ে একটা যুদ্ধ চলছে। সেই যুদ্ধটা পুরো পৃথিবীর ওয়ার্ল্ড সিস্টেমে একটা ঝাঁকি দিয়েছে। ওয়ার্ল্ড সিস্টেম পরিবর্তনের একটা রূপরেখা দেখা দিয়েছে। এইটা পরিবর্তন হয়ে যাবে এটা বলাটা এখনই সময় আসেনি, তবে প্রচণ্ডভাবে ঝাঁকুনি দিয়েছে এটা বলা যায়। তো আসলে এই ইরান যে পৃথিবীর সবচেয়ে আজকের সময়ের সবচেয়ে সুপার পাওয়ার, সেই আমেরিকাকে কিভাবে চ্যালেঞ্জ করছে, ইসরায়েলকে কিভাবে চ্যালেঞ্জ করছে, ইসরায়েলের যে ওয়ারফেয়ার টেকনোলজি এটা তো পৃথিবীর মধ্যে অন্যতম। তো কিভাবে আসলে এই পৃথিবীর দুইটা শক্তি যারা ওয়ারফেয়ার টেকনোলজিতে এক্সপার্ট এবং তাদের টেকনোলজি পৃথিবীর সেরা একটা টেকনোলজি, তো তাদেরকে কিভাবে ইরান চ্যালেঞ্জ করছে, এই সাহসটা কোথা থেকে পেল? এই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে, হিস্টোরিক কনটেক্সট থেকে ইরানকে দেখতে হবে যে ইরানের যে 5,000 বছরের 7,000 বছরের যে সভ্যতা ইরানের, সেই সভ্যতার লিগাসি তারা বহন করেছে। হ্যাঁ, আলেকজান্ডার দ্য গ্রেট এসেছেন, তাদেরকে কিছুটা পরাজিত করেছেন, কিন্তু আলেকজান্ডার দ্য গ্রেট নিজেই ইরানি হয়ে গেছেন। আচ্ছা, কিন্তু তাদেরকে কমপ্লিটলি কেউ পরাজিত করতে পারেননি। কিন্তু কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তাদেরকে পরাজিত করেছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যখন আমরা শুনি, তো ওই জায়গায় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোমদের সাথে যুদ্ধ হওয়ার পরে সিরিয়া সহ ওই অঞ্চল রোমদেরকে পরাজিত করা হয়েছে, যখন করেছেন, মনে রাখতে হবে যে ওই সময়ের আজকের যে আর্মেনিয়া, সেই আর্মেনিয়ার যে কিং ছিলেন মাহান ছিলেন হচ্ছে ওই যুদ্ধের সেনানায়ক। তাদেরকেও পরাজিত করেছিলেন, অনেক বড় সৈন্যের দলকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরাজিত করেছিলেন। কিন্তু তারপরেও খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দুইটা যুদ্ধের কম্পারেটিভ অ্যানালাইসিসের কথা বলা হয়েছে যে কাদেরকে পরাজিত করা সবচেয়ে বেশি কঠিন মনে হয়েছে, তখন বলেছে যে ইরানিদেরকে। কেন ইরানিদেরকে বলতে পারস্যদেরকে, পার্সিয়ানদেরকে কেন বলছে? সেটার একটা হচ্ছে স্ট্র্যাটেজিক কনটেক্সট থেকে, জিওগ্রাফিক্যাল লোকেশন সহ সব জায়গা থেকে তারা বেটার পজিশন পেত, এবং তাদের যে ভৌগোলিক অবস্থান, ন্যাচারাল ডিফেন্স, এইটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে তারা যুদ্ধের টেকনোলজি স্ট্র্যাটেজিতে অনেক এগিয়ে, আবার টেকনিকেও তারা এগিয়ে। এবং তাদের যে যোদ্ধারা আছে, যোদ্ধারা সাহসী যোদ্ধা, তারা ময়দান আসলে ছেড়ে যেতে চাইতো না। এরকম সাহসী যোদ্ধাদেরকেও খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরাজিত করেছিলেন। পরে অন্যরা এসে পরাজিত করেছেন, ঠিক আছে, কিন্তু এর যাত্রা শুরু হয়েছিল মূলত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। তাহলে ইসলাম তাদেরকে সম্পূর্ণ পরাজিত করে তাদের যে ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ সবগুলোকে পরিবর্তন করে যেটা তাওহীদিক প্যারাডাইম থেকে অ্যাকসেপ্টেবল সেটাকে রেখে, যেটা তাওহীদের সাথে কন্ট্রাডিক্ট করে সেটাকে রিমুভ করেছে, আর অন্য সবগুলোকে এটাকে ইন্টিগ্রেশন করেছে। এবং এই কারণে সিভিলাইজেশনের একটা আলাদা ডাইমেনশন এসেছে। পুরো পৃথিবীতে ইসলামিক সিভিলাইজেশনের বিভিন্ন ধারণা আছে। এর কারণ হচ্ছে প্রত্যেক জায়গায় নতুন নতুন জায়গাগুলোকে ইসলাম এটাকে ধারণ করেছে তার মধ্যে। কিন্তু ধারণ করার এক নম্বর শর্ত হচ্ছে যে তাওহীদিক প্যারাডাইমের যে লেন্স আছে, সেই লেন্স দিয়ে তাদের ওয়ার্ল্ড ভিউকে বিনির্মাণ করত। তখন ওখানে পৃথিবীর সিভিলাইজেশনে দেখবেন, ইসলামিক সিভিলাইজেশনের পৃথিবীতে এত ডাইভার্সিফিকেশন, ইউনিটি ইন ডাইভার্সিটি, এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে। তো এই ডাইভার্সিটি আছে আজকে, এই বিষয়টা গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে তাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য এবং তাদের সেই ন্যাচারাল ডিফেন্স, আদার্স সব কিছুই রয়ে গেছে। তাদের লিগাসি, তাদের ঐতিহ্য, তাদের স্ট্র্যাটেজি, তাদের টেকনিক এরকম রয়ে গেছে।
মানে 7,000 বছর ধরে এটা তারা বহন করছে। কিন্তু কিন্তু তাদের যে ঐতিহ্য শাহনামা এবং তাদের যে ইরানি ঐতিহ্য, পৃথিবীর প্রথম সুপার পাওয়ার, যাদেরকে কেউ ওইভাবে পরাজিত করতে পারেনি, যারা রোমদেরকে পরাজিত করেছে অনেকবার, সেই ঐতিহ্য, সেই লিগাসি তারা বহন করেছে। এবং ইরানের যে নিজস্ব সত্তা আছে, সেই সত্তাকে নিয়েই তারা গর্ব করে এবং তাদেরকে কখনো কেউ মুছে দিতে পারেনি। সেটা শাহনামার মধ্য দিয়ে সেটি আবার নতুন করে প্রমাণিত হয়েছে। এবং পৃথিবীতে যত ফিলোসফার টাইপের, ইসলামিক ফিলোসফার, বড় বড় কবি, সাহিত্যিক, মানে বিজ্ঞানী, অনেক ধরনের আপনি দেখবেন সবগুলো হচ্ছে ইরান থেকে এসেছে। এবং ইরানের ভূপ্রকৃতি, এর গঠন অন্যরকম। এটার অনেক ডাইনামিক্স আছে। একদিকে মরুভূমি আছে, মানে সবুজ প্রকৃতি আছে, পাহাড়, আবার পাহাড় নর্মাল না, পাথরের পাহাড়, আবার সেখানে সবুজ ভূমি, আবার সকল ধরনের মশলা, কৃষি, মানে পৃথিবীর যা কিছু তার বেশিরভাগই হচ্ছে ইরানের মধ্যে থাকে। এবং তার জনসংখ্যা মধ্যপ্রাচ্য সহ ওই জায়গায়, ইউরোপ সহ সব জায়গায় তার জনসংখ্যাটা আসলে অনেক বেশি। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা তার একটা পাওয়ার। তার ঐতিহ্যের প্রতি প্রচণ্ড জিদ, এটা তার একটা পাওয়ার। তার ন্যাচারাল ডিফেন্স, তার ভৌগোলিক অবস্থান একটা পাওয়ার। তার যে পুরনো ঐতিহ্য, স্ট্র্যাটেজি, তার মিলিটারি স্ট্র্যাটেজি, সেটা রয়ে গেছে, তার ট্যাকটিক রয়ে গেছে। সেখানকার মানুষ যোদ্ধা জাতি, তারা ওই ঐতিহ্যেরকেই ধারণ করে, এটা রয়ে গেছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ইসলাম যখন তারা গ্রহণ করেছে, পরাজিত হওয়ার পরে ইসলাম গ্রহণ করেছে, তাদের সাথে অ্যাডপ্ট করেছে, তখন তাদের যাপিত জীবনে এই যে একটা মূল্যবোধকে ধারণ করেছে, এই ঈমান, এটা পৃথিবীতে এমন এক ভয়ঙ্কর অস্ত্র যেটা পুরো পৃথিবীকে পরাভূত করতে পারে, যেটার জন্য মানুষ মানে শৈল্পিক সৌন্দর্যে মুগ্ধ হয়। শৈল্পিক সৌন্দর্য, কোন শৈল্পিক সৌন্দর্য কথা বলছি? মৃত্যু যে শৈল্পিক সৌন্দর্য নিয়ে আসতে পারে, এটা ইরানিরা বিশ্বাস করে, যার কারণে তারা শাহাদতকে শৈল্পিক সৌন্দর্য ভাবে। তাদের মৃত্যুকে শৈল্পিক সৌন্দর্যের জায়গা থেকে কল্পনা করে। ইসলাম যাওয়ার পরে তার এডুকেশন সিস্টেমের মধ্যে তাওহিদিক প্যারাডাইম থেকে সবকিছুকে দেখে সায়েন্স, ফিলসফি, হিস্ট্রি, সিভিলাইজেশন, এগুলো সব রেখে, মানে যেটা তাওহিদের সাথে প্যারাডক্স তৈরি করে, কমপ্লেক্স তৈরি করে, সেগুলোকে বাদ দিয়ে অন্য সব কিছু রেখে সেই শিক্ষা ব্যবস্থাটাকে রেখে দেওয়া হয়েছে। এই শিক্ষা ব্যবস্থাকে কেউ কখনো পরিবর্তন করতে পারেনি। আমাদের ভারতীয় উপমহাদেশে শিক্ষা ব্যবস্থা সহ অন্যান্য সব কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু ইরানে কেউ আসলে এটা কলোনাইজ করে তাদের ওইটা পরিবর্তন করতে পারেনি। এবং ওইটা গ্রাজুয়ালি ডেভেলপ করেছে এবং তারা রিসার্চে ভালো করছে, তারা বেসিক সায়েন্সে ভালো করছে। আমি একদিন ইশতিয়াক স্যারের সাথে কথা বললাম। ইশতিয়াক স্যার হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির সাবেক প্রফেসর, উনি মারা গিয়েছেন। আমি জানি যে স্যার নাকি শেখ কামালের ফ্রেন্ড ছিলেন, স্যারের সাথে কথা হতো এটা নিয়ে। তো স্যার সেকুলার ছিলেন, কিন্তু পরবর্তীতে এসে স্যার ইসলামকে ভালোবাসতেন, ওন করতে পড়তেন, কিন্তু মোস্টলি উনি সেকুলার ছিলেন। কিন্তু তার ইন্টালেকচুয়াল ক্যাপাসিটিটা খুবই ভালো ছিল। উনি আমেরিকাতে পড়াশোনা করেছেন, উনি সিঙ্গাপুরে ইউনিভার্সিটিতে পড়িয়েছেন, পরে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে পড়িয়েছেন। তো স্যার বলল যে বেসিক সায়েন্সে মুসলিম ওয়ার্ল্ডের মধ্যে ইরান সবচেয়ে বেশি এগিয়ে। বুঝতে পেরেছেন আমি কি বললাম? তাহলে তাদের ফিলসফি, তাদের ইসলামিক এডুকেশন সহ সব কিছু ওই আগের মতোই, ওই ধারাবাহিকতার উপরেই রয়ে গেছে, যার কারণে মানে ইরানিদেরকে কেউ পরাভূত করতে পারেনি। এটা তাদের একটা শক্তি, যার কারণে তারা তাদের মধ্যে যে ইমান, যে বিলিভস নিয়েছে, এটার ইয়া ইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আবার যে ইয়া ইউহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, এইটার আলোকে যে আল্লাহর কাছে তারা চলে যেতে চাচ্ছে, এই যে চলে যাওয়ার জন্য আল্লাহর সাথে সম্পর্ক এবং সেই আত্মাটা সেই আলটিমেট ট্রুথের কাছে চলে যেতে চায়, সেই নূরের সাথে, সেই মহান নূরের সাথে, মানে এমন যেটা
সেই নূরের সাথে মিলিত হওয়ার জন্য আকুপাকু করে সেই মন, সেই আত্মা। তো এরকম করে ইরানিরা তাদের জীবনকে তৈরি করে, মৃত্যুর জন্য প্রস্তুত হয়। অনেক তাদের ঐতিহ্য সহ পেছনের সব কিছু ইসলাম, এবং ইসলাম যেভাবে শিখিয়েছে যে শাহাদতের মৃত্যুকে শৈল্পিক সৌন্দর্যের রূপ দিতে হয়। এই জন্য আপনার ইমাম খোমেনি কোরআন তেলাওয়াত করতে, এটা স্পেকুলেশন, যদিও আমি এতটা জানি না, টোটাল কোরআন তেলাওয়াত করতে করতে পরিবার সহ শাহাদত বরণ করেছে। এবং তার চিন্তা যে আমার তো বয়স হয়ে গেছে, যা দেওয়ার দিয়েছি এই জাতির জন্য আমি শাহাদত বরণ করতে চাই, আমি ইসলামের জন্য, মুসলিমের জন্য, মুসলমানদের জন্য, এই দেশ জাতি মানুষের জন্য আমার ইমাম হয়েও আমি নিরাপদে না গিয়ে মৃত্যুবরণ করার মধ্য দিয়ে আমার জনগোষ্ঠী যে তারা যে এরকম আমার তো বাংকারে লুকানোর জায়গা আছে, তাদের তো বাংকারে লুকানোর জায়গা নেই। সুতরাং আমি তাদের কাতারে হয়ে মৃত্যুবরণ করার মধ্য দিয়ে আমি আমার সোশ্যাল সাইকোলজি তাদের কাছে রেখে গেলাম যে মৃত্যুর মধ্য দিয়ে তোমরা তোমার জাতিকে রক্ষা করো, তোমার জাতিকে পরাজিত কেউ যেন করতে না পারে, এবং তুমি যতক্ষণ পর্যন্ত শাহাদতের পথকে বেছে নেবে তোমাকে কেউ পরাভূত করতে পারবে না। এটাই হচ্ছে তাদের শক্তি। এই শাহাদতের শৈল্পিক সৌন্দর্য, মৃত্যুর শৈল্পিক সৌন্দর্য তাদেরকে পৃথিবীতে অপরাজেয় করে রেখেছে। তাহলে আমি সবগুলো যেগুলো বললাম এটার টোটাল ইন্টিগ্রেশনে ইরান এক অপ্রতিরোধ্য শক্তি, তাদেরকে পরাভূত করাটা খুবই কঠিন। দেখা যাক আসলে কি হয়, পৃথিবীর সুপার পাওয়াররা কিভাবে এটাকে ডিল করে ইরানকে। আমি বলছি না যে তাদেরকে একেবারেই পরাজিত করা অসম্ভব, বিষয়টা তা না। তারপরে যতগুলো ফ্যাক্টর আছে সব ফ্যাক্টরের আলোকে পৃথিবীতে এক অপরাজেয় শক্তি হিসেবে ইরানের আবির্ভাব, এবং তার বেসিক সায়েন্সের মধ্য দিয়ে সে যে ডেভেলপমেন্ট করেছে, তার নিজস্ব ইঞ্জিনিয়ারিং, নিজস্ব ক্যাপাসিটি, সায়েন্স, ম্যাথ, ফিলসফি সবকিছু যে ডেভেলপ করেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইটা পৃথিবীর যে মুসলমানদের যে অ্যালগরিদম আবিষ্কার, এইটাকে যে সায়েন্সের মধ্যে ঢুকিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে যে এমন লেভেলে নিয়ে গিয়েছে যে খেলা, এটা ইরান খুব ভালো খেলেছে। যেন ইরান এগিয়ে মুসলিম বিশ্বের মধ্যে বেসিক সায়েন্সে, এবং খুব ভালো করছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।